বিএনপি এবার সত্যি সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কথায় আছে ঠেলার নাম বাবাজি। আমাদের সেনাবাহিনীকে আসলে ভুল বুঝছে নাকি? এদিকে বিএনপির তুপের মুখে পড়ে ঈদের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিচ্ছেন ডক্টর ইউনূস সরকার। আবারও দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে। জাতিসংঘ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। সবকিছু আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি। যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন, তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অবশ্য এখন এর সাথে বিএনপি বা সেনাবাহিনী প্রধানের দালাল। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ক্রমাগত, এবং সেটা চলেই যাচ্ছে আপনারা নিশ্চয় অনেকে জানেন। বিএনপির এখন পর্যন্ত হাসিনা পালানোর পর এখন পর্যন্ত সাফল্য কি? সাফল্য হলো খালেদা জিয়া বেকসুর খালাস, তারেক রহমান সকল মামলা থেকে মুক্ত। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা? কেন সরকার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না এই কথা বলা হচ্ছে? বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ডিপ স্টেটের হাতে বেঁচে দিয়েছেন? এদিকে ক্ষমতা ছেড়ে জাপান চলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন প্রশ্নে আবারও উত্তাল বাংলাদেশ। গতকাল রাত 2টায় দেশ ছেড়েছেন ডক্টর ইউনূস, তবে একটু টের পায়নি কাক পাখিও। কেন গোপনে দেশ ছাড়লেন ডক্টর ইউনূস? এমন প্রশ্নে ফাঁস হয়ে আসলো এবার আসল ভয়ানক তথ্য। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে তার উপর অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি বলতেছে যে খুব শীঘ্রই যাতে তিনি নির্বাচন দেন। ইতিমধ্যে কিন্তু বিশাল একটি ঘোষণা আসে ডক্টর ইউনূসের কাছ থেকে, এবং ঈদের আগেই অনেক বড় ধরনের ঘটনা ঘটবে দেশের মধ্যে। গাইজ, আজকে কিন্তু বিএনপির সমাবেশ হয়েছিল। সেই সমাবেশের মধ্যে তারেক জিয়া সরাসরি বক্তব্য দিয়েছিলেন লাইভের মধ্যে। অন্যদিকে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটছে, এক প্রকার ঝামেলা হচ্ছে দেশের মধ্যে। আওয়ামী লীগও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করতেছে। দেশের এই রাজনৈতিক পরিস্থিতিগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। এইগুলোই আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি এই জায়গায় তুলে ধরবো। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে অস্বাভাবিক পথে হাঁটতে শুরু করেছে। অস্বাভাবিক বিভিন্ন ক্ষেত্রে এখনো আছে, কিন্তু ক্রমান্বয়ে অস্বাভাবিকতর পথে হাঁটতে শুরু করেছে। পুরো জাতিকে অন্ধকারে রাখার চেষ্টা সম্ভবত সরকার একটা হার্ড লাইনে যেতে যাচ্ছে। সচিবালয়ে এখন থেকে সপ্তাহে 2 দিন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না। সপ্তাহে 2 দিন বলতে সোমবার এবং বৃহস্পতিবার কোনো ধরনের দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। একই সঙ্গে সাংবাদিকরাও সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এই ধরনের একটি নিষেধাজ্ঞা সম্ভবত বৃহস্পতিবারই আসতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে সোমবার এবং বৃহস্পতিবার কেন? নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্য আছে। এমনও হতে পারে আস্তে আস্তে মানুষকে সাংবাদিকদের অভ্যস্ত করে তোলা হচ্ছে যে একেবারেই সচিবালয়ের গেট সাংবাদিকদের জন্য বন্ধ থাকবে। অথবা সোমবার তো আমরা জানি যে মন্ত্রী পরিষদ বৈঠক থাকে, সাপ্তাহিক বৈঠক। সেই বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিজেদের মতো করে নিয়ে থাকে, সেগুলো যাতে খুব সহজে বাইরে ছড়াতে না পারে। তাহলে বৃহস্পতিবার জানি না। আমরা আসলেই জানি না যে সরকার কোন পথে হাঁটতে যাচ্ছে। শুধু এটুকু জানি, হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সরকার কখনো কোনো জুৎসই অবস্থানে থাকতে পারেনি। এবং এই বিষয়টি যে মাথায় এলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাথায়, তা হচ্ছে যে সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের আন্দোলন চলছে। সেই আন্দোলন ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নতুন যে সরকারি চাকরি অধ্যাদেশ, সেটিকে কেন্দ্র করে একটা বিস্ফোরণের সৃষ্টি হয়েছে। আপাতত 1 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মকর্তারা, কর্মচারীরা। গত মঙ্গলবার সচিবালয়ে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল, সেই দিনও সাংবাদিকদের কোনো ধরনের ঘোষণা ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। আচ্ছা, এই যে নিষিদ্ধ করা হলো, তাতে কি সব খবরাখবর থেকে মানুষ আড়ালে রইল? বরং সেটি তো আরো বেশি আকারে ছড়িয়ে পড়েছে। সচিবালয় যে উত্তাল হয়ে উঠেছে, এটি কারো জানতে বাকি থাকেনি। সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনরত কর্মচারীরা, তারা নিজেরা তাদের মোবাইল থেকে ফেসবুকে লাইভ করেছেন এবং সেই ফুটেজ নিয়ে ইলেকট্রনিক্স
মাধ্যমগুলোতে, গণমাধ্যমগুলোতে সংবাদ প্রচার হয়েছে, মানুষ যে যার মতো করে দেখেছে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এতে করে কতটুকু লাভবান হবে সরকার? এবং এর আগে গত 25শে ডিসেম্বর যখন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তারপরেও সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন। কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনের সময়সীমা নিয়ে কেন এত অস্থিরতা? কেন সরকার ডিসেম্বর থেকে জুন, অর্থাৎ লাস্ট সময়সীমা জুনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন না, এই কথা বলা হচ্ছে। অন্যদিকে বিএনপি কেন ডিসেম্বরকে টার্গেট করেছে? এটার একটা নানা রাজনৈতিক বিশ্লেষণ আছে, জল্পনা কল্পনা আছে, সন্দেহ অবিশ্বাস আছে। দর্শক, এই বিশ্লেষণগুলো একটু করতে চাই। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং বিভিন্ন জন যে আলোচনাগুলো করছে, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। এখানে বলা হচ্ছে যে এত আলোচনা এবং দাবির পরও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝতে পারছে না বিএনপি। অর্থাৎ মার্চের পর থেকে একটা বৈরী আবহাওয়া হবে এবং সাধারণত শীতকালে হয়, তো শীতকালে হলো ডিসেম্বর জানুয়ারি সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচনের, কিন্তু সেটা কেন জুন পর্যন্ত নিতে হচ্ছে, কেন নেওয়ার চেষ্টা চলছে, সেটা নিয়েই বিএনপির মধ্যে সন্দেহ বিশ্বাস। এখানে বলা হচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। বিএনপি মনে করছে নানাভাবে নির্বাচন বিলম্ব করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে। এমত অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত সেই ঘোষণা না আসায় তারা হতাশ। দর্শক, বুঝতে পারছেন যে এ পর্যন্ত বিএনপি নির্বাচনের সময়সীমা নিয়ে বা রোডম্যাপ নিয়ে 2 দফা কিন্তু বসছে। 2 দফা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছে এবং শেষের যেই সাক্ষাৎটা সেটা তো খুবই সিগনিফিক্যান্ট ছিল, যে এখানে একদিকে সেনাপ্রধান তিনিও আলোচনা এনেছেন ডিসেম্বর, এবং বিএনপি বলছে অসহযোগিতা করা হবে। এইরকম অবস্থায় একটা পদত্যাগ করবেন, এরকম একটা কথা ছড়িয়ে দিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হলো, তাতে সব রাজনৈতিক দলগুলো মুখোমুখি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বলা হলো যে না, আপনি যাবেন না। খেয়াল করেন, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্বাচনের আবহাওয়া থাকলেও এনসিপির ধরনটা কিন্তু একেবারে ভিন্ন। তারা বারবার জুলাই সনদের কথা বলা হচ্ছে। এখন জুলাই সনদ ঘোষণার মধ্য দিয়ে কি সংবিধান স্থগিত করা হবে, বিপ্লবী সরকার গঠন করা হবে, রাষ্ট্রপতি থাকবে না, সেনাপ্রধান থাকবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতি হবেন, তারপরে তিনি রাষ্ট্রপতি নির্বাচন দেবেন, এইরকম জল্পনা কল্পনা কিন্তু আছে। অর্থাৎ সন্দেহ অবিশ্বাস এমন ভাবে বিএনপির মধ্যে দানা বেঁধেছে যে বিএনপি রীতিমতো এই পরিস্থিতিতে আজকে একটা বড় সমাবেশের পর্যন্ত ডাক দিয়েছে। বিএনপি এবার সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। নানান জল্পনা কল্পনা নাটকের অবসান ঘটিয়ে বিএনপি এবার সত্যি প্রফেসর ইউনূসের পদত্যাগ চায়। মুখ ফসকে বের হয়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা জনগণের উদ্দেশ্যে জরুরি আহ্বান জানাবো, বিএনপির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোনো চিন্তা, দর্শন, কথাবার্তা, আশা আকাঙ্ক্ষা কিচ্ছু বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত হবেও না, কারণ তারা জনগণের বিরুদ্ধে। গণবিরোধী কোনো সিদ্ধান্ত বাংলাদেশে বাস্তবায়ন হবে না। 5 আগস্টের পর জনগণের বাংলাদেশ, জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা জানেন প্রফেসর ইউনূস সত্যি পদত্যাগ করতে চেয়েছিল, তিনি চলে যেতে চেয়েছিলেন। তখন বিএনপি বলেছিল যে ইউনূস, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি পদত্যাগ করবেন না। রয়ের ট্রেনিং প্রাপ্ত, লুঙ্গি পরে রয়ের ট্রেনিং যিনি নিয়ে এসেছেন, আওয়ামী লীগের এসালমের টাকায় যিনি বিলাসী জীবন যাপন করেছেন গুমের আড়ালে, এখন গুমের মামলা করেন না, কারণ জানেন যে সব ফাঁস হয়ে যাবে।
সালাউদ্দিন আহমেদ, তিনি একদিকে বলেন যে ইউনূস চলে গেলে শূন্যতা তৈরি হবে না, কিন্তু চুপ্পু চলে গেলে শূন্যতা তৈরি হবে। আর একদিকে বলেন যে না, আমরা আপনার পদত্যাগ চাই না। ডক্টর খন্দকার মোশাররফ, মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এদের মতো ভদ্র এবং সিনিয়র রাজনীতিবিদরাও বলে এসেছেন যে আমরা আপনার পদত্যাগ চাই না। আমি বলবো, এই যে ডক্টর ইউনূস আমরা আপনার পদত্যাগ চাই না, বিএনপির যে বক্তব্য, এটা একটা নাটক। ইন রিয়ালিটি ডক্টর ইউনূসের পদত্যাগ চায় বিএনপি। তাহলে জনগণ কি করবে? জনগণ বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে, কারণ ডক্টর ইউনূস থাকলে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে আসতে পারবে না। ডক্টর ইউনূসকে সরাতে চায় ভারত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন চায়? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ বিচারের হাত থেকে বাঁচতে পারবে। আর ডক্টর ইউনূস আর 3-4 মাস থাকলে আওয়ামী লীগের বিচার কার্যকর হবে, রায় কার্যকর হবে। কিন্তু ডিসেম্বরের মধ্যে কিছুতেই আপিল ডিভিশনের সব প্রক্রিয়া শেষ করে বিচার নিশ্চিত করা কিংবা রায় এক্সিকিউট করা সম্ভব নয়। এজন্যই ভারত ডক্টর ইউনূসকে ডিসেম্বরের মধ্যে সরাতে উঠে পড়ে লেগেছে। তো বিএনপি আমরা আপনাকে চাই, আপনার পদত্যাগ চাই না, এগুলো সব নাটক। প্রমাণ কি? সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। এই সালাউদ্দিন বলেছিল না যে শূন্যতা তৈরি হবে না, এই সালাউদ্দিন এখন বলছেন যে সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে। এর মানে প্রফেসর ইউনূস, এটা একটু সহজভাবে ব্যাখ্যা করি। প্রফেসর ইউনূস কেমন? একজন ধান্দাবাজ। প্রফেসর ইউনূস খারাপ, একজন প্রতারক, ক্ষমতা লোভী। এমনকি তারেক রহমান তো এই সরকারকে ফ্যাসিস্টদের সাথে তুলনা করেছেন। পদত্যাগ করতে চান না, কিন্তু নাটক করছেন আমি চলে যাব, আমি চলে যাব। ডক্টর ইউনূস আসলে একজন ধান্দাবাজ, এটা হচ্ছে বিএনপির বক্তব্য। তো ডক্টর ইউনূসের শানে যারা এরকম বেয়াদবিমূলক কথা বলে, তাকে যারা ক্ষমতা লোভী বলতে পারে, তাকে সরাতে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের উপর যারা আঘাত আনতে পারে, জনগণ তাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ভোটের রাজনীতিতেও জনগণ জবাব দিবে এবং মাঠের রাজনীতিতেও জনগণ জবাব দিবে। সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, এটা ভুল। সরকার পদত্যাগ নিয়ে কোনো নাটক করেনি, আসলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল। আমিরে জামাত সহ জনগণ ডক্টর ইউনূসকে রেখে দিয়েছে, তার পদত্যাগ ঠেকিয়েছে। চরমোনাই পীর সাহেবরা, চরমোনাই নেতৃবৃন্দ সবাই মিলে সবাই জরুরি বৈঠক করেছিল, আশ্বস্ত করেছে আপনি পদত্যাগ করবেন না। তারপরে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। কোনো নাটক ছিল না। তাহলে নাটক কি? নাটক ওই যে বিএনপি বলেছিল আমরা 18 কোটি, আপনি 18 কোটি মানুষের ইউনূস, আপনি পদত্যাগ করবেন না, এটা ছিল নাটক। তাহলে এই কথা দ্বারা সালাউদ্দিন কি বোঝাতে চেয়েছেন? সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, এর মানে পদত্যাগ নিয়ে নাটক করেছে, নাটক না করে পদত্যাগ করা উচিত ছিল। এটা মানে আসলে সত্যি সত্যি বিএনপি ডক্টর ইউনূসের পদত্যাগ চায়, এটাই প্রমাণিত। তো ডক্টর ইউনূসের যারা পদত্যাগ চায় তারা কারা? তারা আওয়ামী লীগ, তারা ভারত। আর ভারত এবং আওয়ামী লীগের কি করুণ পরিণতি বাংলাদেশে, সেটা দেখেও বিএনপি শিক্ষা গ্রহণ করছে না। এর অর্থ বিএনপির ভাগ্যে আওয়ামী লীগের পরিণতি আছে। এবং এই কথা কে বলছে? রয়ের ট্রেনিং প্রাপ্ত একজন লোক, সালাউদ্দিন আহমেদ, যিনি শিলংয়ে বিলাসী জীবন যাপন করেছেন। ইসকনের সদস্য, আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করেছে। পায়ের উপর পা রেখে লঙ্গি পরে ভিআইপি বাংলো বাড়িতে বা গেস্ট হাউসে তিনি থেকেছেন। এবং ওখানে তার প্রত্যেক দিনের লাইফ এক্সপেন্ডিচারে ডেইলি এত খরচ ছিল, এটা বাংলাদেশে মির্জা ফখরুল্লাহ এত টাকা খরচ করে থাকতে পারেন নাই। এই হচ্ছে সালাউদ্দিন আহমেদ বিএনপি। তিনি তো বলবেনই, রয়ের এজেন্ডা তো তিনি বাস্তবায়ন করতে মাঠে নামবেনই। আর রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামতে গিয়ে সালাউদ্দিন আহমেদ এখন এতটা মাথা খারাপ হয়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদের, যে মঈন খানকে কথা বলতে দেন না, তার হাত থেকে কার্যত মাইক কেড়ে নেন। মঈন খানের কথা বলা অবস্থায় কথা শেষ না হতেই তিনি চলে যান। এই সালাউদ্দিন আহমেদের শরীরে ইন্ডিয়া ডিভাইস ঢুকিয়ে দিয়েছে, কোনো বিশেষ চিপ আছে, তার ব্রেইন কন্ট্রোল হয় রয়ের সাউথ ব্লকের প্রেসক্রিপশনে। এবং তিনি কি ভাবেন, কি বলেন, এগুলো সব ইন্ডিয়ার কাছে চলে যায়। এই লোককে বাংলাদেশের জনগণ নেতা হিসেবে মানবে না। পিনাকি ভট্টাচার্য সব ফাঁস করে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদের নাটকটা কিছু। সাহস থাকলে গুমের মামলা করেন, মামলা করলেই তো সব ফাঁস হয়ে যাবে, যেগুলো ছিল সব নাটক। দর্শক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চাইতে বেশি আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে। এনসিপি এখনো তাদের গঠনতন্ত্র ঠিক করতে পারেনি। এনসিপি এখনো নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদনই করেনি। নিবন্ধন পাওয়া তো অনেক দূরের কথা। তারপরেও এনসিপিকে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সরকার এক ধরনের ট্রিট করছে। সেই ট্রিট করার ফলে এনসিপিও মনে মনে ভেবে ফেলেছে তারা বাংলাদেশে একটা ফ্যাক্ট। কিন্তু তাদের বাস্তবতা কি? তাদের বাস্তবতা ঢাকার বাইরে তাদের
জনপ্রিয়তা বলা যায় যে শূন্যের কোঠায়, যেখানে তারা সরকারের দ্বারা এক ধরনের প্রমোটেড হচ্ছে, সরকার প্রমোট করছে এবং সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তো বলেই দিয়েছেন যে বৃহৎ রাজনৈতিক দল এনসিপি। সুতরাং বাস্তবতা যদি আমরা পর্যবেক্ষণ করতে যাই তাহলে দেখা যাবে যে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল কেন্দ্রিক এই রাজনৈতিক দল, যাদের গুটি কয়েক সমর্থক রয়েছে, কারণ এর সঙ্গে যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মিলিয়ে ফেলেন তাহলে ভুল করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি দুটো কিন্তু ভিন্ন সত্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপামর জনতা ছিল, সবাই আমরা ছিলাম, থেকে একটা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। কিন্তু এনসিপি যখন হয়েছে তখন তারা একটা সেপারেট রাজনৈতিক দল, একটা নতুন মতাদর্শ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা সেখানে গিয়েছে, বাকি প্রায় সবাই বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। সেই এনসিপিকেই সরকার যখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, তখন কোনো রাজনৈতিক দলের নেতা যদি এরকম মন্তব্য করেন যে দলের নিবন্ধন নেই তাদের কথাই নির্বাচন পিছালে দায় কিন্তু সরকারকেই নিতে হবে। নির্বাচন পেছানোর প্রসঙ্গ চলছে এবং এনসিপির কথাতেই নির্বাচন পেছানোর তত্ত্ব সামনে নিয়ে আসা হচ্ছে। এজন্য এই সরকারকেই দায় নিতে হবে এমন দাবি করেছেন একজন রাজনৈতিক নেতা। কেন এই দাবি করলেন, এনসিপির আদতে জনপ্রিয়তার অবস্থা কি, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম এনসিপির কথা এবং এনসিপির কথায় নির্বাচন পিছিয়ে দেওয়ার যে তত্ত্ব সামনে আসছে, সেই তত্ত্বকে কেন্দ্র করে বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক তিনি মন্তব্য করেছেন, কালের কণ্ঠ যে খবরটা করেছে, তিনি মন্তব্য করেছেন যে দলের নিবন্ধন নেই তাদের কথাই নির্বাচন পেছালে দায় আপনার, প্রধান উপদেষ্টাকে ফারুক। আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। এই শিরোনামে যে খবরটা করা হয়েছে সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, যে দলের নিবন্ধন নেই যাদের রাজধানী ঢাকা কেন্দ্রিক সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পেছান তাহলে এর দায়িত্ব সব আপনাকে বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে, যারা সংসদে যাবে, পল্লী বিদ্যুৎ, সচিবালয়, বন্দর সহ সবকিছু নিয়ে কথা বলবে, সমাধান করবে। জাতীয় প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। গত 9.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছে সদুত্তর পায় না? এই 9 মাসে আপনি দেশের কি উন্নয়ন করেছেন? মানুষের দাবি দেওয়া পূরণ করতে পেরেছেন? শিল্প খাত সহ বিভিন্ন খাত কোনো উন্নয়ন করেছেন? পারেননি বলেই এখন জনগণ নির্বাচন চাইছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য। এখনো সেই নির্বাচনের রোড ম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না, আপনার প্রতিদ্বন্দ্বী হতে চায় না, আপনার সমালোচনা করতে চায় না, কিন্তু জনগণ আপনার সমালোচনা করেন। জনগণের ভোটের অধিকারের জন্য গত 17 বছর আমরা আন্দোলন করেছি, নির্যাতনের জুলুমের শিকার হয়েছি, জেল খেটেছি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আপনার কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই দাবি চলমান থাকবে। দয়া করে নির্বাচনের রোড ম্যাপ দেন। শিরোনামে চলে যাই। তিনি যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে, যে দলের নিবন্ধনই নেই, যে দল এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, যে দল সবেমাত্র জন্ম লাভ করলো, যে দলের এখনো গঠনতন্ত্র তৈরি হয়নি, সেই দল কৌশলে নির্বাচন পেছানোর কথা বলছে। বিএনপি যখন নির্বাচনের কথা বলছে তখন বিএনপিকে আক্রমণ করছে, যেন নির্বাচনের কথা বলাই এক ধরনের পাপ। যে দলের মূল রাজনৈতিক এজেন্ডাই ছিল, এখন পর্যন্ত মূল রাজনৈতিক এজেন্ডাই হচ্ছে আওয়ামী বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কথা বলা, এছাড়া তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। যারা এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র তৈরি করতে পারেনি, সেই দলের কথাই এবং সেই দলকে বৃহৎ দল হিসেবে চিহ্নিত করে সেই দলের কথাই যদি নির্বাচন পেছানোর কথা সরকার ভাবেন, তাহলে সেই দায় প্রফেসর ইউনূসকে নিতে হবে, এমন কথাই জয়নাল আবেদিন ফারুক বললেন। এই কথার বাস্তবতা কি নেই? অবশ্যই বাস্তবতা রয়েছে, কারণ এনসিপির থিওরিতেই সরকার চলছে। এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট, এটা আর রাগঢাক করার কিছু নেই। বিএনপি থেকে, বিভিন্ন দল থেকে যখন বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে, এবং বিশেষ করে বিএনপির মতো বৃহৎ দল থেকে যখন নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইলেন, সেই সংকটকালীন সময়ও বিএনপির সঙ্গে মিটিংয়ে বিএনপি সেই দাবি জানালো, উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানালো, তখনও প্রধান উপদেষ্টার একগুঁয়ে অবস্থান ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। বললেন জুনের মধ্যেই নির্বাচন হবে, 30শে জুন পার হবে না। এবার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের কথা বলছে সিপিডি। এই প্রতিষ্ঠানটাকে আমরা চিনি বাংলাদেশের অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত, সবচেয়ে সুনামধন্য। যখন কেউ সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ চায় এবং সেটার একটা টাইম ফ্রেমের মতো তারা বলছেন, তার ভারতের দালাল হয়ে যাওয়ার বা আওয়ামী লীগের দালাল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। অবশ্য এখন এর সাথে বিএনপি বা সেনাবাহিনী প্রধানের দালাল, উই ক্যান সে এনিথিং, কারণ যারাই মোটামুটি অল্প সময়ের মধ্যে নির্বাচন চাইছে তারা তাদেরকে একইভাবে ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে, ভাবা হচ্ছে যে এটা করে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে। আমি সিপিডিকে অভিনন্দন জানাই। এই ধরনের ঝুঁকি থাকার পরও সিপিডি এই ধরনের একটা অবস্থান নিয়েছেন। ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন সেই ব্যাপারে আমি একটু বলতে চাই।
অন্তর্বর্তী যে পর্যালোচনা হয়েছে সেটা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলছেন, দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, তা না হলে কর্মসংস্থান হবে না, প্রবৃদ্ধি থেমে যাবে, দারিদ্র্য বেড়ে যাবে, এতে বৈষম্যও বাড়বে। তাই এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়া প্রয়োজন, সেটা ডিসেম্বর, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হোক, বিষয়টা হলো সুনির্দিষ্ট সময় দেওয়া দরকার। আমরা এইটুকুই নেব। এবং অর্থনীতি বিষয়ক তাদের যে মন্তব্য, এই মন্তব্য বা কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে আমরাও বলছি, মানে এই ব্যাপারগুলো বোঝার জন্য খুব বেশি অর্থনীতির জ্ঞান বা অনেক বড় অর্থনীতিবিদ হতে হবে তা না, কিন্তু আবারও বলছি, সিপিডির মতো অর্থনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক যখন এটা আমাদের সমাজে বলে, সেটার গুরুত্ব আছে এবং ঝুঁকি নিয়ে বলে, তারা ঝুঁকি নিয়ে বলেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। দীর্ঘদিন থেকে একটা আলাপ আমরা করার চেষ্টা করেছি যে কিছুদিন আগে বিদেশি বিনিয়োগের জন্য এই হবে সেই হবে, এক নাকি ঐতিহাসিক প্রেজেন্টেশনের মাধ্যমে সব তছনছ করে ফেলা হবে, সবাই এসে বিরাট লাইন ধরবেন বিদেশি বিনিয়োগ করার জন্য বলা হলো, ইত্যাদি ইত্যাদি। প্রশ্নটা হচ্ছে এই রকম সরকারের অধীনে ভালো বিনিয়োগ, বিদেশি সরিয়ে রাখি, দেশি বিনিয়োগ হয় কিনা সেটা, আর দেশি বিনিয়োগ না হলে বিদেশি বিনিয়োগ হওয়ার প্রশ্নই আসে না। বরং দেশি বিনিয়োগ ভালো হলেও বিদেশি বিনিয়োগ ভালো না হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বিদেশের আরও অনেক কিছু হিসেব নিকাশ করে, তাদের আরও অনেকগুলো ভ্যারিয়েবলস আছে যাকে কনসিডার করতে হয়। আমরা এভাবে যদি চিন্তা করি, মানে অন্যান্য অনেকগুলো দিক আছে, কতগুলো কমন দিকের কথা আছে, আমরা সেগুলো যদি মনে করি, সেগুলো ভাবতে পারি, সেগুলো মানে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের জ্বালানি নিয়ে সংকট আছে, প্রায় দেখছি গ্যাস সংকটের কারণে ব্যবসায়ীরা সমস্যায় পড়ছে, শিল্প উদ্যোক্তারা সমস্যায় পড়ছে, তারা সেগুলো নিয়ে কথা বলছেন। আমাদের ডলারের বিপরীতে টাকা খুব ভালো অবস্থায় নাই, কিছুটা স্টেবল আছে, কিন্তু আবার তো এখন বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, সুতরাং আমরা ঠিক বলতে পারি না যদি আমদানি রপ্তানি অনেক বেড়ে যায়, বিশেষ করে আমদানি অনেক বেড়ে যায় তাহলে এটা খুব স্টেবল থাকবে কিনা, এইসব ইস্যুজ আছে। আমাদের আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করবে কিনা, এরকম কতগুলো ভ্যারিয়েবল সবসময় থাকে, কিন্তু এই সময় এগুলো আরও বেশি আছে। যেমন আমলাতন্ত্র ঠিকঠাক মতো কাজ করছে না, এবং তারা, আমি ধারণা করি, এই সরকারের অধীনে খুব বেশি কাজ করবে না। কিন্তু মোদ্দা কথা যেটা, সেটা আরেকটা জায়গায়। আমরা তাত্ত্বিকভাবে যদি ধরেও নেই অন্যান্য সব সংকটগুলো কমে গেছে এই সরকারের অধীনে, এই সরকার জাদু দিয়ে সেগুলো কমিয়ে ফেলেছেন, তারপরও এই ধরনের সরকারের অধীনে বিনিয়োগ হয় কিনা, হবে কিনা, যে কথাটা ডক্টর ফাহমিদা বলছেন, অনিশ্চয়তার কথা। একটা ব্যবসার সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে অনিশ্চয়তা। এমনকি একটা খারাপ পরিস্থিতিরও যদি নিশ্চয়তা থাকে যে না, এটা এইরকমভাবেই এভাবেই চলবে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ এভাবেই তার ক্ষমতা টেনে নিয়ে যাবে, আমাদের অনেক সমস্যা আছে কিন্তু সমস্যাটা সাস্টেইন করবে, সেই পরিবেশেও একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চান, তিনি ব্যবসার জন্য সেইটা অনুযায়ী পরিকল্পনা সাজাবেন, কিন্তু ওটা সাজানোর সময় দেখতে চাইবেন যে পরিবেশটার কথা উনি ভাবছেন সেটা সাস্টেইন করছে কিনা, সেটা স্টেবল আছে কিনা। জরুরি ব্যাপার ব্যবসার ক্ষেত্রে। যে কোনো ব্যবসায়ী, যে কোনো বিনিয়োগকারী, বাংলাদেশের কথা বলছি, বিদেশের কথা বাদ দিই, তিনি যখন বিনিয়োগ করতে যাবেন তিনি দেখবেন আসলে সরকার কতদিন আছে, তার যে পলিসি, সেই পলিসিগুলো পরবর্তী সরকার কি কন্টিনিউ করবে, বা পরবর্তী সরকারের পলিসি কি হবে, তার ফর্মাল অ্যান্ড ইনফর্মালভাবে কীভাবে তাকে ব্যবসা মেনটেন করার জন্য রেডি থাকতে হবে। আমরা মানতে হবে বাংলাদেশে ব্যবসা মেনটেন করার ক্ষেত্রে অনেক ইনফর্মাল ইস্যুস কাজ করে, সেটা এখনও আছে, সেটা পরে আছে, থাকবে, সেটা কোন পর্যায়ে কেমনভাবে থাকবে সেসব তাকে হিসাব করতে হবে। তার চেয়েও জরুরি কথা, বাংলাদেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আদৌ নির্বাচনটা সরকার ঘোষিত যে সময় জুন 2030, সেই সোকল্ড কাট অফ ডেটের কথা বলা হচ্ছে, তার মধ্যেও হবে কিনা এই অনিশ্চয়। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে কিন্তু তারেক জিয়া অনেক কথা বলে, দেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে কথা বলে, এবং দেশের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনা হচ্ছে, বিশেষ করে নির্বাচন নিয়ে কিন্তু এখানে কথা হয়। দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকে চাচ্ছে যে যদি আমাদের দেশের মধ্যে নির্বাচিত সরকার আসে তাহলে নাকি আমাদের দেশটা স্বাভাবিক হবে বা আমাদের দেশটা শান্ত হবে। আবার অনেকে এই জন্যই ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করতেছে, তিনি যাতে খুব শীঘ্রই নির্বাচন দেন এবং পদত্যাগ করে তিনি যাতে আবারও মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা তুলে দেন। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।